গুগল অ্যানালাইটিক্স। তো সবার আগে আমাকে জানতে হবে যে এই জিনিসটা আসলে কি, কেন আমরা গুগল অ্যানালাইটিক্স এর ক্লাসটা শিখতে যাব, বা আমাদের কি দরকার রিয়েল লাইফে গুগল অ্যানালাইটিক্স এর প্রয়োজনটা কি। আচ্ছা, আমাদের প্যাড নোটপ্যাড ওপেন করি। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের মাইক্রোসফটের একটা নিজস্ব একটা ইয়ে থাকে, ওটার নাম হচ্ছে ওয়ান নোট, সম্ভবত মাইক্রোসফট ওয়ান নোট। তো ফিউচারে যখন নোট করবেন, আমার নোটপ্যাডটা আমি ইউজ করি। হ্যাঁ, নোটপ্যাডটা আমি মেইনলি ইউজ করি হচ্ছিল আপনার ইয়ের জন্য, তাড়াতাড়ি কাজের ইয়ে করার জন্য। কিন্তু আপনার যখন ক্লাসে বা ফ্রি টাইমে যখন নোট করবেন তখন এই ওয়ান নোটটি ইউজ করবেন। এটা খুব ভালো একটা, মনে করেন ওটা কি বলে, টুলস নোট করার জন্য। সুন্দর সুন্দর ফিচার অ্যাড করতে পারবেন, আর অনেক ফিচার আছে। আচ্ছা, এটা এর মতো থাকুক, আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করি। আচ্ছা, আচ্ছা, ফাইল নিউতে ক্লিক করলেন। আপনাদের প্রত্যেকে কম বেশি আছে। কম বেশি প্রত্যেকেরই এরকম একটা নোট ফাইল দেওয়া থাকে পিসিতে। এই যে তারিখ টারিখ সবকিছু আছে, আপনি সুন্দরভাবে নিজের মতো নোট করতে পারতেছেন। তাই ওয়ান নোটটা একটু ইউজ করা শিখেন, খুব ভালো একটা প্র্যাকটিস হবে। আচ্ছা, তো আমাদের যে বিষয়টা সেটা হলো গুগল অ্যানালিটিক্সটা কি। তাহলে হোয়াই উই গুগল অ্যানালিটিক্সটা কি এটাকে দেখি। এই তো এটুকু সংজ্ঞা নিলে আমার জন্য না। তো আমি এখানে একটু মুভ করি, এটা কেটে দিই। ওকে, পেস্ট করি। ওকে, গুগল অ্যানালিটিক্স কি? এটা হচ্ছে একটা টুলস। গুগল অ্যানালিটিক্সটা আসলে হচ্ছে একটা টুলস। এই টুলসটা কি করে, যেটা আমাদেরকে অফার করে, টু অর্গানাইজ ইওর অ্যাকাউন্ট। আমাদের অ্যাকাউন্টটাকে অর্গানাইজ করতে সাহায্য করে। কিভাবে? আমরা একটা অ্যাকাউন্টের আন্ডারে প্রায় 100টা গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট কি করতে পারি, খুলতে পারি উইদিন এ সিঙ্গেল গুগল অ্যাকাউন্ট। অর্থাৎ একটা সিঙ্গেল গুগল অ্যাকাউন্টের আন্ডারে আমরা 100টা গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট খুলতে পারি, এবং 100টা গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টে 100টা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে আমরা কি করতে পারি, আমাদের যে ডেটাগুলো থাকে সেগুলো মেজার করতে পারি। কিভাবে মেজার করবো এখন দেখি। এটা কি করে আমাদের, ইট ট্র্যাকস, আচ্ছা ট্র্যাকস না, দে রিপোর্ট। এটা আমাদের কি রিপোর্ট করে, আমাদের ওয়েবসাইট, ইউটিউব, অ্যাপস বা আরো অনেক কিছু আছে, সেগুলোর ডেটা কি করে, ডেটা। অর্থাৎ এই যে আমাদের এই সফটওয়্যারটা আছে, এটা কি করে আমাদের ওয়েবসাইট, ইউটিউব বা বিভিন্ন যে অ্যাপস গুলো আছে তার ডেটাগুলো রিপোর্ট করে। করার পর সেটা কি একটা মেজারমেন্ট করে, এন্ড মেজারমেন্ট করার পর আপনাকে তার সেই রিপোর্টটা কি করে শো। আচ্ছা, এটা আমরা কেন দেখতেছি, এটার বিভিন্ন কারণ আছে। সেটা হচ্ছে আপনি যখন একটা গুগল অ্যাড রান করাবেন, সেজন্য আপনার ওয়েবসাইটে কি ধরনের অ্যাকশন পারফর্ম হচ্ছে সেটা সম্পর্কে আপনার আগে থেকে কি একটা ধারণা থাকতে হবে, যে আপনার ওয়েবসাইটে কি ধরনের, এটা কেন লাগবে, ভাই
সাপোজ আপনি একটা অ্যাড ক্যাম্পেইন রান করতেছেন, সেটার জন্য আপনাকে বললো যে ঠিক আছে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করবেন, তো কিসের উপর রান করবেন? আপনার তো একটা ইউটিউবে বা আপনার একটা ওয়েবসাইটের বিভিন্ন টপিকস থাকবে, শুধু সবকিছুর উপর তো আপনি রান করতে পারবেন না, নির্দিষ্ট একটা নিশের উপর বা নির্দিষ্ট একটা টপিক উপর রান করতে হবে। সেটা কিভাবে রান করবেন? অবশ্যই আপনার একটা রেজাল্ট বা একটা রিপোর্ট আপনার কাছে থাকতে হবে যে মানুষ আসলে কোন জিনিসটা আমার ওয়েবসাইট থেকে নিচ্ছে, মানুষ আসলে আমার ওয়েবসাইট থেকে কোন জিনিসটাই বেশি নিচ্ছে, আমি সেটার উপর কি আমার একটা অ্যাড রান করাবো। আচ্ছা, তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে হলো যে কন্টেন্ট রাইটিং। আপনি দেখা যাচ্ছে যে একটা মানে ইনফরমেটিভ ওয়েবসাইট বা ব্লগ সাইট, আপনি একটা ওয়েবসাইটে আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট লেখেন, প্রবলেম সলভ বা রিলেটেড বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকেন, দিয়ে আপনার ওয়েবসাইটকে মানে এসইও করে রিচ করে সামনের দিকে নিয়ে আসতেছেন। তো আপনি হুট করে তো একটা কন্টেন্ট নিয়ে লেখা শুরু করলে তো আর সম্ভব না, আপনাকে সেই কন্টেন্টের পিছনে আরো অনেক কিছু দিতে হবে। কি দিতে হবে? আপনাকে দেখতে হবে যে কোন কন্টেন্টটা আপনার মানুষ নিচ্ছে, কোন মানুষ নিচ্ছে না। এটা যে একটা মেজারমেন্ট, এটা একটা রেজাল্ট, সেই রেজাল্টটা আপনাকে জানতে হবে। তাহলে প্রথমে আমরা দেখলাম যে অ্যাড ক্যাম্পেইনের জন্য লাগবে, কন্টেন্ট সিলেকশনের জন্য লাগবে, তারপরে আপনার অনেক ধরনের অ্যাকশন, আরো ভিডিওস যেগুলো অ্যাকশন থাকে, যেরকম আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে এই পেজে কিরকম পারফরমেন্স হচ্ছে, ওই পেজে কিরকম পারফরমেন্স হচ্ছে, এগুলো বিভিন্ন জিনিসটা ট্র্যাক করা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা এখন একটু নেট থেকে দেখি যে আসলে গুগল অ্যানালিটিক্স হোয়াই উই নিড, কি জন্য দরকার। আচ্ছা, সবচাইতে সময় কম লাগবে যেখানে, সেটা হচ্ছে ইমেজ। ইমেজ কি বলে একটু দেখি। এই যে 10 রিজন ইউ শুড। আচ্ছা, আমরা দু একটা ইমেজ দেখি যাতে আমরা এখানে বুঝতে পারি যে কি জন্য আমাদের এটা লাগবে। এটা ইজি টু ইউজ। আচ্ছা, ভালো কথা। ইট ইসেনশিয়াল টু আন্ডারস্ট্যান্ডিং হোয়ার ইউর কাস্টমার্স আর কামিং ফ্রম। আচ্ছা, এই যে ট্র্যাকিং এর ভিতরে আছে আর কি। ওকে, কাস্টমাইজেবল রিপোর্টস, আপনি এখানে রিপোর্ট কাস্টমাইজ করতে পারছেন। ইনসাইট ইউর ভিজিটর, আপনি কে কে আসতেছেন, কে কে আসতেছে না, এগুলো খোঁজ খবর রাখতে পারতেছেন। রিয়েল টাইম ভিজিটর ট্র্যাকিং, আপনার কে কে ভিজিটর আছে, কে কে নাই, সেগুলোর ডেটা গুলো কালেক্ট করা, যে অটোমেটেড ডেটা কালেকশন। ইন্টাগ্রেশন উইথ আদার টুলস, এটা একটু পরে আমরা দেখবো। এক্সটেন্সিভ হেল্প ডকুমেন্টেশন ইজ অ্যাভেলেবল অনলাইন। তারপর গেট গুগল কমিউনিটি ইজ ফ্রি। তাহলে আমরা এখানে যে 10টা কারণ দেখলাম, এই প্রত্যেকটা কারণের সাথে কম বেশি আমরা ইন্টারেক্ট করার চেষ্টা করব। তো ঠিক আছে, আমরা এখন গুগল অ্যানালাইটিক্স এর যদি মুভ করি, যাদের অ্যাকাউন্ট নাই তারা সিম্পলি ভাবে খুলতে পারবেন, সমস্যা হবে না। আপনার থেকে হাজার ধরনের পারমিশন নিয়ে অ্যাকাউন্টটা খুলে দেবেন। আচ্ছা, ওয়েলকাম টু গুগল অ্যানালাইটিক্স। ভালো। নিচে আরো কিছু অপশন দেওয়া আছে। স্টার্ট মেজারিং বলতেছে যে এখানে আপনার একটা অ্যাকাউন্টের নাম দিতে হবে। তো আমি এখানে আমার এই অ্যাকাউন্টের নাম দিলাম নূর মোহাম্মদ। ওকে, আরো যে অপশনগুলো আছে এগুলো দিয়ে দিলাম। আচ্ছা, প্রপার্টি নেম, আমাকে একটা প্রপার্টির নাম দিতে বলতেছে, যেখানে আমরা বিভিন্ন ধরনের সার্ভিস প্লে করব। নোটস, ওকে। আর কি আছে নেক্সট? ওকে, ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, আমরা কি ধরনের ইন্ডাস্ট্রিতে এখানে প্রোভাইড করতেছি, এখানে জব প্লাস এডুকেশন একটা অপশন আছে, এটা দিয়ে দিলাম। স্মল বিজনেস সাইজ, ওকে। আরও যে অপশনগুলো আছে এ টু জেড সব সিলেক্ট করবেন। আদারে সিলেক্ট করলে আপনাকে একটা বক্স প্রোভাইড করতে হবে, তো আমি ওটা করলাম না, ক্রিয়েট করে দিলাম। আচ্ছা, আর এখানে বলছে যে আপনি এদের যে টার্মস এন্ড কন্ডিশন আছে সেটা আপনি নিয়ে নিলেন, যে হ্যাঁ আপনার যে টার্মস এন্ড কন্ডিশন দিচ্ছে সেটা আমি রাজি, এটাতেও রাজি। যাদের সময় আছে একটু পড়ে নেবেন, কারণ এখানে অনেক কিছু লেখা থাকে যেগুলো পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার বিজনেসের জন্য সমস্যা দাঁড়ায়, কারণ এটা ফ্রি সাইট তো। এটা দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটে ডেটা কালেক্ট করে অন্য কোথাও সেল করতে পারে, থার্ড পার্টি সফটওয়্যার বা থার্ড পার্টি ওয়েবসাইট, এগুলো অস্বাভাবিক কিছু না। আচ্ছা, এগুলো যেগুলো দেওয়া আছে এগুলো আনটিক অল সেভ। আচ্ছা, পারফরমেন্স সাজেশন এন্ড আপডেটস,
আচ্ছা লাগবে না এটা। ওকে, তো আমার ওয়েবসাইট চলে আসছে। আমার এখানে দেখেন, আমি যদি এখানে দেখি সেটিংসে অ্যাডমিনে ক্লিক করি, তাহলে দেখেন আমার এখান থেকে দুটো অপশন আমাকে দিয়ে দিচ্ছে। একটা হচ্ছিল কি, একটা হচ্ছিল আমার অ্যাকাউন্ট সেটিংসে যদি যাই, আমার অ্যাকাউন্ট সেটিংসের আমার অ্যাকাউন্ট আইডি নাম্বার, আমার অ্যাকাউন্ট নেম, আমার আরও যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো এখানে চলে আসছে। বাংলাদেশ দিয়ে দিই, এটা যদি থাকে তাহলে বাংলাদেশটা দিয়ে দেবো। ওকে, সেভ হয়েছে মনে হয়। ওকে, অ্যাকাউন্ট ইউজার ম্যানেজমেন্টে এখানে বেশি কিছু নাই। ওইটা কতদিন আমি ইউজ করছিলাম, সেটা হচ্ছে অ্যাড ইউজার্স, অর্থাৎ আপনি এখানে কাউকে দিয়ে, অর্থাৎ এখানে কোনো একটা ইমেল অ্যাড্রেস আমি প্রোভাইড করলাম। সাপোজ এখান থেকে আমি কে আছে এখানে নেওয়ার মতো, সাপোজ এখান থেকে অরুণ দাদার ইমেল অ্যাড্রেস এখানে দিলাম, দিয়ে তাকে আমি এখানে অ্যাডমিন বা একটা ইউজার হিসেবে রাখলাম। তাকে আমি কি কি পারমিশন দিতে পারি? সে আমার এডিট করবে, আচ্ছা সে পারমিশন আমি দিতে পারি। সে আমার সাথে কোঅপারেট করবে, অর্থাৎ আমার বিভিন্ন কাজে হেল্প করতে পারবে, লাইক তার যে অ্যাকাউন্ট আছে সে সাথে আমার অ্যাকাউন্টে কোলাবরেট করতে পারবে। আচ্ছা ঠিক আছে। রিড অ্যান্ড অ্যানালাইসিস, তাকে আমি এখানে এমপ্লয়ি হিসেবেও রাখতে পারি, অর্থাৎ সে আমার ডেটাগুলোকে বিভিন্ন ভাবে রিড করবে বা অ্যানালাইজ করবে, এই হিসাবে রাখতে পারি। আর যখন আমি তাকে ম্যানেজ ইউজার্স দিয়ে দিব, সে সব কিছু তো পারবেই, একই সাথে সে চাইলে আমাকেও আমার অ্যাকাউন্ট থেকে, গুগল অ্যানালিস অ্যাকাউন্ট থেকে সে আমাকে সরাই দিতে পারবে। তো এই কারণে মেইনলি ম্যানেজ ইউজার যে পার্টটা বা যে রোলটা আছে, সেটা সবসময় বাইরের কাউকে বা অপরিচিত কাউকে দেওয়া ঠিক না। তো এই জিনিসটা আমি আনটিক করে দিচ্ছি। আর বাদ বাকি যেটা হয়তো বা আমি এডিটর হিসেবে রাখতে চাই, আর রিড অ্যানালাইসিস, এই দুটো আমি রাখতে চাই। এডিটর থাক, এই দুটো বাদ। ওকে, এই একটা অপশন যদি তাকে দেই, সে আমার এখানে সব ধরনের অ্যাক্সেস পেয়ে যাবে, শুধুমাত্র আমাকে সরানো বাদে। তো ঠিক আছে, এটা আমি অ্যাড করলাম না, এটা জাস্ট দেখালাম। ওকে, ক্যান্সেল বা ডন সেভ। ওকে, ফিল্টার্সের ভিতরে বিভিন্ন ধরনের অপশন আছে। আচ্ছা ভাইয়া, আমিও তো অ্যানালাইটিক্সে ঢুকলাম, কিন্তু আমার অন্য পেজ আসলো, আচ্ছা, মানে আপনার মতো পেজ আসে নাই। স্ক্রিনটা শেয়ার দেন। স্ক্রিনটা শেয়ার দেন, দেখতেছি। হ্যাঁ, এই যে এইটা আমি আমি অ্যানালাইটিক্স দিয়ে ঢুকছি, মানে আগে মনে হচ্ছিল তো। আচ্ছা, আপনি অ্যানালিটিক্সে এখানে একদম অ্যাকাউন্ট সেটআপ করা আছে, উপরে দেখেন আপনার অ্যাকাউন্টটা একদম সেটআপ করা আছে, উপরে একদম উপরে দেখেন জলিল ডিসকাশন নামে অ্যাকাউন্ট একদম সেটআপ করা আছে। হ্যাঁ, আচ্ছা, আর আপনি যদি আমার মতো ইন্টারফেস পেতে চান, নিচে দেখেন সেটিংস একটা অপশন আছে, নিচে ওই যে সেটিংস এর যে এটা এটা নিচে, হ্যাঁ সেটিংস এর এখানে ক্লিক করেন। হ্যাঁ, আচ্ছা, দেখেন সেম ইন্টারফেস পাইছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এগুলো আপনার এটা আসছে। আচ্ছা স্টপ শেয়ারিং করে রাখেন। দাদা, হ্যাঁ বলেন। আমি অ্যানালাইটিক্স এখানে অ্যাকাউন্ট নেম কি দিব, শুধু নাম না মেল আইডি? আচ্ছা, অ্যাকাউন্ট নেম যেটা, সেটা আপনি মানে নেম দিলে হবে। নেম দিতে হবে, হ্যাঁ, তারপর আমি নেক্সট করব। তারপরে ওখানে যে নেক্সট এর যে অপশনগুলো আছে, একটু পরে পরে সিলেকশন করে দিবেন। এন্ড ওগুলা সিলেকশনে আসছে অটো, তারপর প্রপার্টি নেম বিশ্বনাথ দিতে হবে। আচ্ছা দেখি স্ক্রিনশট দেন, না দেখে আমি মানে না দেখে বলা ঠিক হবে না, আমার মুখস্থ না তো সবকিছু। আমি তো এই ল্যাপটপে জয়েন করি। আচ্ছা, একটু ওয়েট করুন। আচ্ছা আচ্ছা, আর ঠিক আছে, তাহলে আপনি ওটা সেট আপ করেন, আর পরে আমি একসময় দেখতেছি। ওকে, আচ্ছা মিউট করি একটু সবাই। ওকে, আমরা এখানে এটুকু আসলাম। এখানে ফিল্টার নামে একটা অপশন আছে, এখানে কোনো প্রকার ডাটা ফিল্টারিং আমার এই মুহূর্তে লাগতেছে না। তো অ্যাকাউন্টসের সেকশনের যে বিষয়গুলো, সেগুলো কম বেশি আমাদের দেখা শেষ। আর এখানে আরো অনেক কটা বিষয় আছে, গুগল অ্যাডস লিঙ্কিং, বিগ কোয়ারি লিঙ্কিং, এগুলো একটু পরপর আমরা ওয়ান বাই ওয়ান করবো। তার আগে যেটা করবো সেটা হলো সেট আপ অ্যাসিস্ট্যান্ট।
আচ্ছা, প্রপার্টি সেটিংস, ঠিক আছে, প্রপার্টি নেম দিছি, ওকে ঠিক আছে। আচ্ছা, আর ডাটা সাইট ম্যাপস, অর্থাৎ আপনার ডেটা তো কালেক্ট করতে হবে কোথাও থেকে। আপনি তো গুগল অ্যানালিটিক্স কোনো একটা ওয়েবসাইটের উপর পারফর্ম করতে হবে, সেটা একটা আপনার আইফোনের অ্যাপ হতে পারে, অ্যান্ড্রয়েড অ্যাপ হতে পারে, কিংবা আপনার ওয়েবসাইট হতে পারে, কোথাও থেকে একটা কোথাও আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখানে ওয়েবসাইটের অ্যাপের উপর বা ওয়েবসাইটের উপর একটা অপারেশন পারফর্ম করব। তো ঠিক আছে, আমাদের এখানে ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা আছে সেটা আমরা দিয়ে দিই। আচ্ছা, যেটা খুললাম সেটা দিয়ে শিখি, সমস্যা কি? যেহেতু এটা ফ্রেশ আছে, যেহেতু এটার উপরে আমরা একটা অ্যাপ্লিকেশন করে ফেলি। ওকে, আচ্ছা, এখানে আমার একটু মিস্টেক ধরবে, সেটা দেখেন কি মিস্টেক ধরে। যে ভ্যালিড ওয়েবসাইট ইউআরএল ইজ রিকোয়ার্ড, বলতেন কি ভুলটা ধরছে এরা? এখানে ভুলটা কোথায় বলেন তো? আচ্ছা, ওখানে হবে না। আচ্ছা, আপনার কাছে একটা কোশ্চেন, এখানে আমার এটা এইচটিটিপিএস আর এটা এইচটিটিপি, পার্থক্যটা কি এই দুটার ভিতর? এইচটিটিপিএস আর এইচটিটিপির ভিতর পার্থক্যটা কি? আচ্ছা, এর পার্থক্যটা আমি দেখাই। ওকে, এটা আসলো। আর আরেকটা কোন একটা ওয়েবসাইটে যাই, প্যান্থিয়নে যাই। আচ্ছা, পার্থক্যটা আপনার এখানে দেখেন, আমি দুটো ওয়েবসাইটে আমি আসছি পাশাপাশি। এই ওয়েবসাইটে এখানে একটা লগ দেখতে পাচ্ছেন, এখানে বলতেছে যে আমাদের এখানে যে পরিমাণ ডেটাগুলো আছে প্রত্যেকটাই সিকিউর, অর্থাৎ এখানে কোনো সমস্যা নেই। আর এখানে যেটা দেখেন এটা নট সিকিউর। তো যখন এটা সিকিউর হয়ে যায়, মানে এখানে ডেটাগুলো সিকিউর হয়ে যায়, তখন আমাদের ওয়েবসাইটটা মানে ইয়ে হয়, কি বলা যায়, এইচটিটিপিএস যোগ হয়, আর না হলে এইচটিটিপি। তো আমি এখানে এইচটিটিপি নিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু ডেটা ডবল হয়ে গেছে, তো এটা আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, সুন্দর। এখন আমাদের ওয়েবসাইটের নামটা এখানে বসে ফেলি। আমাদের একটা ওয়েবসাইটের নাম আছে কপি লিঙ্ক নেম, এখানে আমরা এটা বসে ফেলি। তাহলে দেখেন লার্ন উইথ রুট এটা চলে আসছে। তাহলে আমরা যে ওয়েবসাইটের সাথে কানেক্ট করার চেষ্টা করতেছি, সেই ওয়েবসাইটের এখানে আমরা ডেটাবেস মানে ওয়েবসাইটের সাথে এটা কানেক্ট করতে পারলাম এখন। ওকে, তো আমি এখন ক্রিয়েট স্ট্রিম দিচ্ছি। ওকে, আমার এই ডেটাটা এখানে কানেক্টেড হয়ে গেছে, আমার ডেটাটা এখানে কানেক্টেড হয়ে গেছে, কোনো সমস্যা হয় নাই। কিন্তু আমার ওয়েবসাইটকে তো ভেরিফাই করতে হবে। আমি হুট করে নিয়ে আসে amazon.com এর ওয়েবসাইট নিয়ে আসে আমরা অ্যানালিটিক্স এ বসালাম, বসাই ওরা কি ডেটা কাজ করতেছে সেগুলো আমি দেখতে চাইলাম, তারা কি আমাকে দেখতে দিবে? নাকি আমাকে ভেরিফাই করতে হবে যে অ্যামাজন বা এই আলিবাবা এটা আমার? অবশ্যই ভেরিফাই করতে হবে। আর ভেরিফাই করতে হলে কি করতে হবে, আমরা যেরকম দেখছিলাম যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাড করা যায়, সেই একই স্টাইলে আমরা এখানে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে বা এই একটা আছে গুগল সাইট ট্যাগ, এটাকে কি করব আমাদের ওয়েবসাইটে অ্যাটাচ করব। এটা করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের ওয়েবসাইট থাকলো, এর পাশে একটা সেকশন নেই। আচ্ছা, তার আগে দেখে নিই এখানে আমার কোনো ট্যাগ ম্যানেজার ইনেবল করা আছে কিনা বা অ্যাক্টিভ ট্যাগ ম্যানেজার আছে কিনা। আচ্ছা, এখানে বলতেছে যে আমার এখানে নো ট্যাক্স ফান্ড, কোনো ট্যাগ ম্যানেজার নাই। তো আমি এখান থেকে আমার ওয়ার্ডপ্রেসে মুভ করি, আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। আর এটা আমি একটু কোথাও সেভ করে রাখি, বুকমার্ক করে রাখি, যাতে পরবর্তীতে খুঁজতে সমস্যা না হয়। আচ্ছা, /wp admin, এই তো wp -admin দিলে আপনার ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে যাবে, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। এখানে আপনার আইডি পাসওয়ার্ড চাচ্ছে।
চলে আসছে আমার ড্যাশবোর্ড। ওকে, তো এখানে একটা বিষয় বলে রাখি যে আমার অ্যানালাইটিক্সটা, এই কোডটা যদি আমি কপি করেও আমার ওয়েবসাইটে পেস্ট করি, তারপর আমার ওয়েবসাইটে এই কোডটার প্রাথমিক অবস্থা রান করবে না। এর একটা কারণ হচ্ছে হলো, যদি আমার ওয়েবসাইটে কোনো কিছুর আপডেট থাকে, সেই জিনিসের আপডেটটাকে আমাকে দিয়ে দিতে হবে। যে যে আপডেট চাচ্ছে, দেখেন এটা 5.7 মুভ করছে, এখানে আমাকে একটা আপডেট দিতে হবে, বেশি সময় লাগবে না। আর তারপরে দেখেন এখানে কিছু থিম আছে, যে থিমগুলো আমাকে এখানে প্রোভাইড করছে, এই থিমগুলোকেও আমাকে আপডেট করে দিতে হবে, আদারওয়াইজ আমি এখানে কাজ করতে পারবো না। আমি যত এখানে মানে কোডগুলো পেস্ট করব, দেখা যাচ্ছে ফিনিশিং এ এসে আমার ওয়েবসাইটে ওগুলো রান করতেছে না। একসাথে সিলেক্ট অল করে আপডেট থিমস ক্লিক করলে আপডেট হয়ে যাবে। আচ্ছা, আর আরেকটা জিনিস এখানে সমস্যা করবে, সেটা হচ্ছে হলো, ওকে আমি এটা এখানে লিখে দিচ্ছি যে বিফোর ইনস্টলেশন জিএ তে এখানে বোঝায় গুগল অ্যানালিটিক্স কে মেক শিওর দ্যাট, আপনাকে একটা জিনিসকে মেক শিওর করতে হবে যে আপনার ওয়েবসাইটে যেই থিম, আরেকটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ভার্সন বা ওগুলো যে রিলেভেন্ট যে বিষয়গুলো থাকে, ইনফো মাস্ট বি আপডেটেড, এই একটা বিষয় তো আপনাদের মাথায় রাখতেই হবে। আর এটা ছাড়াও আরেকটা সেকশনে মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনারা অনেক সময় দেখা যায় যে ক্র্যাক থিম বলতে একটা পেইড থিম, যেটা আপনি কি করলেন, ডাউনলোড করলেন, বা একটা পেইড থিম ডাউনলোড করে সামান্য কিছু কোডের একটু নির্দিষ্ট করে দিলেন, দেওয়ার পর আরো কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আপনি একটা থিম, ক্র্যাক থিম যাকে বলে আর কি, ক্র্যাক অর প্যাচড, ওই ক্র্যাশ থিম দিলেন আপনি। এফিসিয়েন্সি, আচ্ছা, তাহলে এখানে দুটো বিষয় মাথায় রাখতে হবে, যে যদি আমার যে থিমটা আছে সেটা যদি ওয়ার্ডপ্রেসের রিলেভেন্ট কোনো ইনফরমেশন থাকে এবং সেগুলো যদি আপডেটেড না হয়, তাহলে আমাদের এখানে ইনস্টলেশন নিতে চাইবে না, বা ইনস্টলেশন নিলেও প্রপারলি আমাকে দেখাবে না রেজাল্ট। আর অন্য যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে ক্র্যাক থিম মে বি নট ওয়ার্ক এফিসিয়েন্টলি। আপনি কোন একটা থিম যেটা চুরি করা থিম, ক্র্যাককে মেইনলি বলা চুরি করা থিম, আমাদের যে থিমের যে মার্কেট প্লেস গুলো আছে সেগুলো থেকে আপনি একটা থিম ডাউনলোড করলেন, আর একটা এর নাম বলেন তো, একটা মার্কেট প্লেসের নাম বলেন যেখানে থিম ইয়ে করা হয়, বাই সেল করা হয়। কে বললেন? থিম ফরেস্ট একটা একটা বলছে। আচ্ছা, এই যে ইভান্টো মার্কেট থিম ফরেস্টে, এখানে আমরা যদি আসি, আমরা এই যে এগুলো অনেক ধরনের টেমপ্লেট পাওয়া যায়, এই টেমপ্লেট গুলো আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারি। দেখেন ভিউ অল থিমস, এই যে অনেক ধরনের আপনার টেমপ্লেট আছে, এই টেমপ্লেট গুলো আপনারা চাইলে আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারেন, আর ইউজ করলে আপনার ওয়েবসাইটে একটা প্রিমিয়াম ফিচার চলে আসে। এখানে স্ক্রিপ্টেড কিছু কোড থাকে যেগুলো আপনার ওয়েবসাইটকে সুন্দর সুন্দর কিছু ডিজাইন দেয়। সেগুলো একটা প্রাইস দেখেন দেওয়া আছে, কত এখানে $80, তারপরে এটা $80, এটা $70 কাছাকাছি, এরকমই $60 এরকম। তা আপনারা যদি চান এইখান থেকে থিম গুলো আপনার কি করতে পারেন, আপনাদের ওয়েবসাইট ইউজ করতে পারেন, তার আগে আপনাকে এই পরিমাণে একটা ডলার পে করতে হবে। এই পরিমাণে একটা ডলার আপনি যখন পে করবেন, তখন মানে এই থিমটা ইউজ করে আপনার মজা পাবেন না। তো অনেক সময় এগুলো থিম কি করা হয়, ফ্রিতে বা ক্র্যাক ভার্সন
আর নেটে ছেড়ে দেওয়া হয়। তো ওগুলো যদি আপনারা আপনাদের ওয়েবসাইটে ইউজ করেন এরকম একটা লুক নিয়ে আসার জন্য, আর তখন আপনি দেখা যাচ্ছে যে আপনার ইয়েটা ওটা কি বলে গুগল অ্যানালিটিক্সটা ঠিক মতো কাজ করতে চাইবে না। এই থিমগুলো দিয়ে কাজ করা যাবে না? ফ্রি থিম তো অলরেডি আমাদের কিছু প্রোভাইড করা থাকে, হ্যাঁ ফ্রি থিমে কাজ করতে পারবেন। যেরকম আমরা ফ্রি থিম এখানে ইউজ করতেছি। কোথায় গেল আমার থিম? এই যে এখানে আমাকে 3টা থিম দেওয়া হয়ে গেছে, মানে এই অ্যাকাউন্ট ক্লাস আছে তো আমাকে 3টা থিম দিছে, 2021, 2019, তারপরে হচ্ছিল 2020, এরকম 3টা থিম আমাকে দিয়ে দিছে। ওকে, আমার এখানে জাস্ট সবকিছু মনে হয় ঠিক আছে। আপডেট, একটা আপডেট লাগবে, কিসের আপডেট সেটা আমি জানি না, সম্ভবত ওয়ার্ডপ্রেস আপডেট হচ্ছে। আপডেট হিন্দি ছিল। আচ্ছা, কই সেটা? এমডি আরাফাত, আচ্ছা এই নিয়ে অনেকগুলো থিম থিম অ্যাড্রেস প্রোভাইড করছে সম্ভবত। এই যে এগুলো হচ্ছিল থিম। আপনারা যখন এখান থেকে একটা প্রপার একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবেন তখন এই জিনিসটা নিয়ে জাস্ট একটু অ্যাটাচ করে ফেললে দেখবেন যে সুন্দর সুন্দর মানে প্রিমিয়াম একটা লুক আছে আপনার ওয়েবসাইট থেকে। বাট এগুলোর প্রাইস খুব বেশি। আমরা যদি একটা একটা প্রাইসিং দেখি তাহলে দেখেন এখানে দেওয়া আছে কত, $129। তো আমরা এগুলো ইউজ স্যার করব। যে লাইন কোড লিখে কাজ করে দিয়েছে এটার দাম বেশি বলছেন স্যার? বুঝিনি। দামের 1000 লাইন কোড লিখে দিয়ে আমাদের যাতে সহজ করে দিয়েছে না, দাম তো অনেক কমই হয়ে যায়। তাও অবশ্য ঠিক, কিন্তু ওটা তার আপনি একা ইউজ করতেছেন না, আপনার একার জন্য তার বানায়নি, সবাই ইউজ করতেছে। আচ্ছা, আমার এই ওয়ার্ডপ্রেস আপডেটেড আটকে থাকলাম। কোথায় যে কোনটা যে আপডেট নিচ্ছে সেটা তো জানি না। Okay. আচ্ছা, ওয়ার্ডপ্রেসের এই আপডেট কবে আসছে? আচ্ছা, গতকাল রাতে আসছে আপডেটটা। ওয়ার্ডপ্রেস 5.7 এই যে আপডেটটা, এটা গতকাল রাতে আসছে, অর্থাৎ গতকালকে, আজকে 10 তারিখ, এই জন্য এই প্রবলেমটা ফেস করতেছি। আচ্ছা, সময় ভালো লাগবে এখানে আপডেট করতে। তো এটা এর মধ্যে কাজ করুক, আমরা ততক্ষণে অন্য একটা ফিচার দেখে চলে আসি। তো আমরা অ্যানালাইটিক্সে আসলাম, এটা কপি করি। আর এখানে দেখেন অ্যাপিয়ারেন্সের ভিতর থিম এডিটর নামে একটা অপশন আছে। এখানে আসার পরে যে কোনো কোডগুলো রাখলে রাখতে পারে, না রাখলে নাই, আপনাদের বিষয়। থিম হেডার ফাইল, এখানে যাব। আর ওই একই নিয়মে যেভাবে আমরা পিক্সেলে কোডগুলো বা গুগল ট্যাগ ম্যানেজারে কোডগুলো পেস্ট করছি, সে একই স্টাইলে আমরা এখানেও কোডগুলো পেস্ট করতে পারবো। কোথায় করতে হবে? এখানে বলছে দ্য কপি দ্য গ্লোবাল সাইট ট্যাগ, এটা হচ্ছিল এই গ্লোবাল সাইট ট্যাগ বলে এটাকে, into the head section of your HTML, or if you use website builder like WordPress or Shopify, copy the global site tag into your website builder custom HTML field. তো আমার অত কিছু লাগতেছে না, আমি এটা কপি করে আমার হেডার ফাইলের ভিতর ঢুকে দিচ্ছি।
এই যে আমার হেডার ফাইল এখানে শুরু হচ্ছে, এখানে শেষ হচ্ছে, এর একদম শেষ অংশে আমি এটা পেস্ট করলাম। ওকে, দেন আমার ফাইলটা আপডেট করি, আপডেট ফাইল। এখন যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমার এটা সাকসেসফুলি রান করবে, আদারওয়াইজ এগুলো কেটে দিয়ে আরেকবার পেস্ট করতে হবে। আচ্ছা, কাজ হয়েছে। এটা কি হেডের প্রথমে দিলেন, প্রথমের দিকে না শেষের দিকে? হেডের শেষের দিকে। আচ্ছা, আমার ডেটাটা কানেক্টেড হয়েছে। ওকে, ঠিক আছে। এখন আমি যে কাজটা করব, আর আচ্ছা এখানে দুটো বিষয়ের সাথে আপনাদের সাথে পরিচয় করে দেই। সেটা হলো যে মাল্টিপল ইউজার সেশন, আর একটা হলো ইউজার এন্ড সেশন। ইউজারটা কারা? দেখা যাচ্ছে যে আমি আমার কম্পিউটার থেকে আমার এই ওয়েবসাইটে একটা ভিউ করলাম, আমার এটা গুগল ক্রোম আছে। ওকে, আমার গুগল ক্রোম থেকে আমি আমার ওয়েবসাইটে একটা বার ভিজিট করে আসলাম, তাহলে আমার এখানে ইউজার কাউন্ট হবে কত দেখা যাক। ইউজার কাউন্ট হলো 1। ওকে, আবার আমার আরেকটা ওয়েবসাইট আছে, সেটা হলো আরেকটা ব্রাউজার আছে, সেটা হলো মাইক্রোসফট এজ, এমএস এজ। এখান থেকে আমি কি করলাম, আরেকবার ভিজিট করে আসলাম, এটার জন্য একবার ইউজার কাউন্ট হবে। ভিজিট কিন্তু আমি একাই করতেছি, একটা কম্পিউটার থেকে করতেছি। আবার আমি কি করলাম, আমার আরেকটা ব্রাউজার আছে ইউসি ব্রাউজার, ইউসি থেকে একটা ভিজিট করলাম, ব্রেভ থেকে একটা ভিজিট করলাম। তো এই যে ভিজিট করতেছি, এ প্রত্যেকবার একটা করে কি ইউজার কাউন্ট হচ্ছে। তাহলে দিন শেষে দেখা যাবে যে আমার যে 4টা ভিজিট আসে, দিন শেষে যদি আমার 4টা ভিজিট আসে, সে 4টা ভিজিট কার বলেন তো? দিন শেষে আপনার ওয়েবসাইটে আপনি 4টা ভিজিট নিয়ে আসলেন, এই 4টা ভিজিট কার হবে? আপনি ক্রোম থেকে একটা ভিজিট করলেন, ওটাও আপনি করলেন। এমএস এডস থেকেও আপনি একটা ভিজিট করলেন, এটাও আপনার। ইউসি থেকে একটা ভিজিট করলেন, এটাও আপনার। ব্রেভ থেকে ভিজিট করলেন, এটাও আপনার। তো দিন শেষে যে 4টা ভিজিট যদি আপনার আসে, ওভারভিউ যখন আমরা দেখব, ইউজার ওভারভিউ, দিন শেষে যদি 4টা ভিজিট আসে, 4টা ভিজিটই কার? আমার। তাহলে ইউজার সংখ্যা কত এখানে? অরিজিনাল ইউজার সংখ্যা কত হলো এখানে? একজন। 4 জন না, একজনই। আমি একাই 4টা ভিন্ন ভিন্ন ওয়েবসাইট থেকে ভিজিট করছি। তো এটা একটা সমস্যা আমরা ফেস করতে পারি, বা এটা আমরা বলতে পারি যে আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ গুগল অ্যানালাইটিক্সের। সেটা হলো যে যখনই কেউ ভিন্ন ভিন্ন ওয়েবসাইট থেকে ভিজিট করে, তখনই কি একটা করে ইউজার কাউন্ট হয়। ভিন্ন ভিন্ন ব্রাউজার ইউজ করে যখন আপনি ভিজিট করবেন, আপনি ভিন্ন ভিন্ন হিসাবে একটা করে ইউজার কাউন্ট হয়। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ বা বিষয় হলো, সেটা হলো এটা আপনার ব্রাউজার থেকে কুকিজ কালেক্ট করে। কুকিজ বুঝেন? কুকিজ কি? আচ্ছা, এই তো ধরতে পারছে আমাদের ওয়াসিফ ভাই। কুকিজ শব্দের অর্থ হলো বিস্কুট। আমরা যে কুকিজ থেকে সার্চ করি, দেখবেন বিস্কুটের ছবি আসতেছে। এই যে এটাকে কি বলা যায়, আপনারা কি বলেন এটাকে? আচ্ছা, এটা অনেকে আবার ওটা কি বলে, বেকারি বিস্কুট বা বিভিন্ন ধরনের নাম টাম দিয়ে ইউজ করে বিভিন্ন জায়গায়। তো আমার জানা নাই, আমি এটাকে বিস্কুট বলি, অত পার্থক্য করতে পারি না। তো এটা হলো কুকিজ মেইনলি। তো এই কুকিজ গুলো দেখবেন আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন যাবেন, বিশেষ করে যদি দেখেন নোকিয়া ফোনস, আমি এই ওয়েবসাইটে একটু ঢুকতেছি ঘুরে আসতে, কি অবস্থা নোকিয়া ফোন গুলার। এরা আমাকে কুকিজ অফার করবে, মানে বিস্কুট অফার করবে। দেখেন নিচে কিছু যদি একটা অপশন চলে আসে কথা। আর যদি আগে ভাগে আমাকে অফার করে থাকে, এই যে কুকি সেটিংস,
এরা বলতেছে যে ঠিক আছে ভাই তুমি আসছো একটু বিস্কুট খাও, অনেকটা এরকম। তো সমস্যা নাই, আমি এটা অ্যাকসেপ্ট করে নিলাম। পরবর্তী থেকে এই ডেটাগুলো রিফ্রেশ বা এন্ট্রি করতে আমার আর সমস্যা হবে না, ডেটাগুলো এই কুকির ভিতর ইনস্টল হতে থাকবে বা ওটা কি বলে স্টোর হতে থাকবে। তো আমার যে গুগল অ্যানালিটিক্সটা আছে এ কি করবে, এই কুকিজগুলো কালেক্ট করবে। অর্থাৎ আমার এখানে আমি যে ধরনের ডেটাগুলো কাজ করছি, যে পারফরমেন্স গুলো করতেছি, দেখা যাচ্ছে আমি এখানে কোনো কিছু সার্চ করতেছি, অ্যাক্সেসরিজ কি কি আছে দেখতে গেছি, এগুলো যে বিভিন্ন ধরনের অপারেশন আমি পারফর্ম করতেছি সেগুলো কুকিজের ভিতর কি হচ্ছে, জমা হচ্ছে। এই কুকিজ গুলো কি করবে, আমার গুগল অ্যানালিটিক্স রিসার্চ করবে, করে খুঁজে বের করবে যে আমি কি করতেছি না করতেছি। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বা আমরা কি বলা যায়, এটা একটা অ্যানালিটিক্স একটা ডিসঅ্যাডভান্টেজ বা লুপ হোল। আদারওয়াইজ ডাটাটা কালেক্ট করবে কই থেকে। আর ক্যাশ ফাইল যেটা, সেটা হচ্ছে আপনি একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে ভিজিট করতেছেন বা টেম্পোরারি একটা ডেটা ধরে রাখার জন্য আপনার ব্রাউজার এটা ইউজ করে, সেটা হলো কি ক্যাশ ফাইল। তো আপনার ব্রাউজার টেম্পোরারি যে ডেটাগুলো আপনার থাকে সেগুলো ধরে রাখার জন্য একটা ওয়েবসাইট ইউজ করে বা একটা স্টোরেজ ইউজ করে, সেটার নাম হলো ক্যাশ ফাইল। তো এটা কুকিজে তো আপনার অ্যাক্সেস আছে বা অ্যাক্সেস নেই, এবং ক্যাশ ফাইলেও অ্যাক্সেস নেই। আপনার গুগল ব্রাউজার বা যেটা দিয়ে ইউজ করেন এটা অ্যাক্সেস এটা নিবে, আদারওয়াইজ এটা ডেটা কালেক্ট করতে পারবে না। তো আপনি এখন দেখা যাচ্ছে যে গুগল ক্রোম দিয়ে আপনি প্রথমবার ভিজিট করেন, আচ্ছা গুগল ক্রোম দিয়ে প্রথমবার ভিজিট করলেন, সেখান থেকে সে একবার ডেটা নিল, আপনি হিস্টোরি ক্লিয়ার করলেন, পরে আরেকবার যদি আপনি মানে গুগলে সবকিছু ক্লিয়ার করে ফেলেন, হিস্টোরি থেকে কুকিজ ক্যাশ ফাইল সবকিছু ডিলিট করে ফেলেন, করে যদি আপনি ওই ব্রাউজার থেকে আবার যদি ওই ওয়েবসাইটে ভিউ করেন, তাহলে আপনার একই ওয়েবসাইট থেকে মানে তখন কয়টা হয়ে গেল, কুকিজের আগে আপনি কি করলেন, একবার ভিউ করলেন, এটা একটা কাউন্ট হলো। আবার কুকিজ ইউজ করার পর ক্লিয়ার টিলিয়ার করে দিলেন, দিয়ে আবার আপনি ওয়েবসাইটে ইনস্টল করেন, এটা একটা কাউন্ট হলো। তো এইভাবে আমরা কি একই ইউজার এখানে 8 জনের মতো, আপনি একটা পারসন গুগল ক্রোম থেকে এখানে দেখেন দুইবার আপনি এখানে ইয়ে করলেন, ভিজিট করলেন, এমএস এডস থেকেও একই স্টাইলে দুইবার ভিজিট করলেন, ইউসি ব্রাউজার থেকেও এখানে দুইবার ভিজিট করলেন, ব্রেভ থেকে দুইবার ভিজিট করলেন, আপনার এখানে দেখাবে যে আপনার এখানে ইউজার হয়ে গেছে 8 জন। কিন্তু দিন শেষে কিন্তু ইউজার কয়টা, একজন। আপনি ইউজার ওভারভিউ দেখাচ্ছে 8 জন, দিন শেষে আপনার কি ইউজার একজন। তো এটা একটা বিষয় থাকে বা এটা একটা লুপহোল থাকে, যেটাকে আমরা বলতে পারি যে এরকম একটা সমস্যা গুগল অ্যানালিটিক্সে আছে। আচ্ছা, এটা যদি প্রাইভেট ব্রাউজার থেকে করা হয় তাহলে তাহলে তো ট্র্যাকই করতে পারবে না। আপনার ডাক ডাকগোর নাম তো মনে হয় শুনছেন। সার্চিনেট হ্যাঁ, সার্চ ইন ডাক ডাকগো। আচ্ছা, এটা দরকার নাই, এটুকু হলে না। ওই আবার এগুলো কুকি বা ক্যাশ ফাইল সিলেক্ট করতে দেয় না, এটার জন্য ওরা একটা মানে নাম দাম ভালো উঠতেছে মাঝখানে, এখন যে কি অবস্থা সেটা জানি না। তো ইউজারটা বুঝতে পারছেন, ইউজারটা কি, ইউজার হচ্ছে যখনই কেউ একবার ভিজিট করে ইউনিক কোনো একটা ডেটা সেট নিয়ে, তখন সেটা একটা ইউজার হিসেবে কাউন্ট হয়। এখন দেখা যাচ্ছে যে আপনি যে 4টা ব্রাউজার আমি নাম দিলাম, গুগল ক্রোম, এডজ, তারপরে ইউসি, সবগুলোতে আপনি একটা সিঙ্গেল জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে রেখে দিচ্ছেন, তখন কিন্তু ওখানে ইউজার একটাই কাউন্ট হবে। তখন সে জিমেল অ্যাকাউন্ট ট্র্যাক করা শুরু করবে যে হ্যাঁ এখানে একটা জিমেল থেকে কিন্তু বারবার ভিজিট আসতেছে। অর্থাৎ দেখা যাচ্ছে গুগল ক্রোমে আপনার যে জিমেল অ্যাকাউন্ট দেওয়া আছে, এমডি ওয়াসিফ নামে একটা জিমেল অ্যাকাউন্ট গুগল ক্রোমে ইনস্টল করে রাখছেন, তারপরে মাইক্রোসফটেও রাখছেন, সব জায়গাতে রাখছেন, সব জায়গা থেকে আপনি ওয়েবসাইট ভিজিট করেন না কেন, আপনি তখন ইউজার হিসেবে একজন হিসেবে কাউন্ট হবেন। এই একটা মানে সুবিধা বা অসুবিধা, এটা আরেকটা সেটা হচ্ছে যদি অ্যাকাউন্ট থাকে তখন অ্যাকাউন্ট থেকে ডেটাগুলো কালেক্ট করে, আর অ্যাকাউন্ট যদি না থাকে তখন তারা ওইভাবে ডেটা কালেক্ট করতে পারে না, যে কয়জন ভিজিট করতেছে দিতে পারে না, যে কয়টা ভিজিট হচ্ছে সে কয়টা এক একটা কি ইউজার হিসেবে কাউন্ট করে দিচ্ছে। ওকে, তো এখানে আমাদের প্রায় বেসিক কাজগুলো শেষ, এখন আমরা যেখানে আটকেছিলাম ওখানে দেখি কি অবস্থা গেল, কত দূর। ও, সেশন অংশটা বাকি আছে, সেশনে যাওয়ার আগে দেখে আসি এখানে কি কি অবস্থা। আচ্ছা, এটা একটু আপডেট হোক, যে সময় নিচ্ছে।
সেশন কি? সেশন হচ্ছে হলো মেইনলি একটা অ্যামাউন্ট অফ টাইম। ইউজার তো আমরা বুঝলাম, তারপরে যে বিষয়টা আসে যে সেশন জিনিসটা কি। সেশনকে আমরা ধরে হলো অ্যামাউন্ট অফ টাইম। এই জিনিসগুলোর সাথে একটু পরে আমরা পরিচিত হব। অ্যামাউন্ট অফ টাইম কি ধরনের অ্যামাউন্ট অফ টাইম বোঝাচ্ছে, সেটা হচ্ছে হলো আপনি কোনো একটা ওয়েবসাইটে 5 মিনিট থাকলেন, এই 5 মিনিট হচ্ছে আপনার একটা সেশন। আবার আপনি আরেকটা ওয়েবসাইটে গিয়ে 1 মিনিট থাকলেন বা 10 সেকেন্ড থাকলেন, এটা একটা আপনার সেশন। অর্থাৎ আপনি একটা ওয়েবসাইটে গিয়ে যে পরিমাণ সময়টা আপনি দিচ্ছেন বা যে সময়টা আপনি ব্যয় করতেছেন সেটা হচ্ছে সেশন। আচ্ছা, তো আপনার এই গুগল অ্যানালাইটিক্স এটাও কাউন্ট করে, সেশন কাউন্ট করে, এবং সেটার উপর একটা ডেটা দেয় যে আপনার কোন ওয়েবসাইটে মানুষ কিরকম ভিউ করতেছে বা কতক্ষণ সেটা তারা থাকতেছে। সাপোজ আপনার দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটে দুটো পার্ট আছে। আপনি একটা ই কমার্স ওয়েবসাইট, এখানে আপনার দুটো পার্ট আছে, একটা হলো এলজি টিভি আর একটা হলো স্যামসাং টিভি। দুটো দুই ক্যাটাগরি, দুই জায়গায় রেখে দিচ্ছেন। ঠিক আছে, তো আপনাকে এখন একটা অ্যাড রান করতে হবে। অ্যাড রান করার সময় আপনি দেখলেন যে এলজি টিভির যে ওভারভিউটা সেটা একটু তুলনামূলক কম। কার তুলনায় কম? স্যামসাং এর তুলনায় কম। এলজি টিভির যে আপনার যে ওভারভিউ, অর্থাৎ এখানে যে সেশনটা, এই সেশনটা দেখা যাচ্ছে যে এলজি টিভির সেশন দেখা যাচ্ছে 5 সেকেন্ড বা মিনিমাম 2 মিনিট হয় আর কি। 2 মিনিট ধরলাম যে কোন একজন ইউজার যে টিভি কিনতে আসছে, সে এখানে দেখা যাচ্ছে যে 2 মিনিট সময় দিচ্ছে এলজি টিভিতে। কিন্তু স্যামসাং এ সে দিচ্ছে দেখা যাচ্ছে 3 মিনিট। 1 মিনিট হলো কিন্তু তার চেয়ে বেশি। তাহলে সেশনের মান কোথায় বেশি? অবশ্যই স্যামসাং টিভিতে। তো যখন আপনি স্যামসাং টিভি মানে অ্যাড রান করবেন, তখন আপনি অবশ্যই দেখবেন যে কোথায় মানুষ বেশি সময় দিচ্ছে, স্যামসাং টিভিতে। তো আমরা একটা জিনিস দেখছিলাম যে কিওয়ার্ড রিসার্চ বা ওটা কি বলে, হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ একটা জিনিস দেখছিলাম যে আমাদের একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কি থাকে, ই কমার্সের পাশাপাশি আরেকটা জিনিস রাখে তারা। আচ্ছা, শপের আমরা ই কমার্স না বলে শপ বলি, শপের পাশাপাশি তারা আরেকটা জিনিস রাখে, সেটা হচ্ছে হলো ব্লগ। সব সেকশনে যখন তারা এখানে যেখানে সেল করতেছে, ব্লগ সেকশনে তারা কি করতেছে, তাদের যে প্রোডাক্ট আছে সে প্রোডাক্টের দোষ গুণ এগুলো নিয়ে আলোচনা করতেছে। তো আপনার তো অ্যাড রান করলেন, স্যামসাং এর উপর একটা অ্যাড রান করলেন। ব্লগে যখন আপনি কন্টেন্ট রাইটিং করবেন, অর্থাৎ ব্লগ নিয়ে যখন আপনি একটা ব্লগ করবেন, যে আমি এখানে একটা ব্লগিং করব, তাহলে কোনটার উপর আপনি বেশি প্রায়োরিটি দিবেন? যে হ্যাঁ, মানুষের স্যামসাং টিভির দেখেন চাহিদা বেশি, মানুষের স্যামসাং টিভির চাহিদা বেশি, তখন আপনি সেশনটা এখন কি ইউজ করবেন? ব্লগ লেখার ক্ষেত্রে যে হ্যাঁ, মানুষ স্যামসাং এর বিভিন্ন ক্রাইটেরিয়া পড়তেছে, তো আমি স্যামসাং টিভির উপর একটা কি দেই, ব্লগ লিখি। তো এটা হচ্ছে সেশন বা সেশনের প্রয়োজনীয়তা। ওকে, আর সেশনে এখন আরেকটা বিষয় যে সেশন কিভাবে কাউন্ট হয়। তো একটা ওয়েবসাইট অনেক সময় দেখা যাচ্ছে যে 30 মিনিটকে একটা সেশন ধরে, 30 মিনিট বা একটা ইউনিট অফ টাইম থাকে, এটাকে ওরা কি একটা সেশন ধরে। এই সেশনের পরে দেখা যাচ্ছে যে আপনি ওয়েবসাইটে বসে আছেন, 35 মিনিট চলে গেল, 36 মিনিট চলে গেল। বিভিন্ন মুভি সাইট যেগুলো আছে, নেটফ্লিক্স, তারপর চলো আপনার ওটা কি বলা যায়, হটস্টার, এগুলো যে মুভি সাইট বা জি যেগুলো আছে, এখানে আমরা সময় দিচ্ছেন। এগুলো আস্তে আস্তে কি সময়গুলো আস্তে আস্তে বাড়তেছে। তখন কি আপনার সেশন কি সেম থাকবে নাকি আলাদা হবে? আপনার ওয়েবসাইট বলে দিচ্ছে যে একটা পার্সন যদি 30 মিনিট আমার ওয়েবসাইটে থাকে, তাহলে ওটা আমি একটা সেশন কাউন্ট করব। কিন্তু আপনি এখানে 37 মিনিটের মতো আছেন, তখন কি ওটা সিঙ্গেল সেশন নাকি ডিফারেন্ট সেশন হবে? একটু বলেন তো। বুঝিনি। পরে দামে চলে যাবে। একটা পার্সন যে 30 মিনিট, ধরে আচ্ছা, একটা পার্সন সে 30 মিনিট সময় দিচ্ছে তার ওয়েবসাইটে, এবং এই 30 মিনিট হচ্ছে তার একটা সেশন। আরেকটা, সে কিন্তু মানে ওয়েবসাইট বলেছে যে 30 মিনিট সে আমার ওয়েবসাইটে থাকে, তাহলে আমি একটা সেশন কাউন্ট করব। কিন্তু সে 36 মিনিট ধরে আছে, তখন সেটা সেশনটা ডিফারেন্ট নাকি সিঙ্গেল? তখন এটা অবশ্যই সিঙ্গেল সেশন হিসেবে কাউন্ট হবে। এই 36 মিনিট যেটা আছে এটা সিঙ্গেল সেশন হিসেবে কাউন্ট হবে। ওকে, এর একটা বিষয় গেল।
তো আমরা বুঝতে পারছি যে এখানে কিভাবে কিভাবে কাউন্ট করা হয় বা সেশন জিনিসটা কি বা প্রয়োজনীয়তা কি এটা আমাদের বোঝা শেষ। এর মানে ওকে চলে গেছে। আচ্ছা, তা গুগল ট্যাগ ম্যানেজার আমরা যাই। গুগল ট্যাগ ম্যানেজার বলবে যে আমাদের এখানে কোড রান করছে কিনা। এটা ইনেবল করে নেই, এটা রিফ্রেশ করে নেই একটা। ওকে, আমাদের যে গুগল সাইট ট্যাগটা আছে বা গ্লোবাল সাইট ট্যাগটা সেটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড হয়েছে সাকসেসফুলি। এখন আমরা আমাদের অ্যানালিটিক্সে মুভ করি অ্যান্ড এখান থেকে ব্যাক করি। কোথায় ব্যাক করব? ওভারভিউ নামে একটা অপশন আছে যে রিয়েল টাইম। রিয়েল টাইমে যদি ক্লিক করেন এখানে মিনিমাম একটা ইউজারের নাম যদি আসে তাহলে বুঝবেন যে হ্যাঁ আমরা এখানে এটা কাজ করছে। একটা ইউজারের নাম এখানে কাউন্ট হয়েছে, সে একটা ইউজার হচ্ছিলাম আমি। এটা যদি এখানে কাউন্ট হয় তার মানে এটা হয়েছে। ওকে, আমি যেটা বলতেছিলাম যে একটা প্রত্যেকটা এক একটা সিঙ্গেল সেশন হিসেবে কাউন্ট হবে বা সিঙ্গেল ইউজার হিসেবে কাউন্ট হবে। আমি অন্য একটা ওয়েবসাইটে যাচ্ছি। এই ওয়েবসাইটে কিন্তু আমার ওই এখানে আমার যেটা দেওয়া আছে ডিপি ট্রেনার মাহমুদ, এই জিমেল অ্যাড্রেসটা কিন্তু আমার এই মানে অন্য একটা ব্রাউজারে এটা অ্যাটাচ করা ছিল না। আমি এখান থেকে একটু দেখি কি হয়। আমি এখানে দুটো ভিজিট করলাম, ভিজিট কাউন্ট করতেছি আমি একা একাই, সেটা হচ্ছে দুটো ভিজিট হলো আমার এখানে। আচ্ছা, আমি আরেকটা ব্রাউজারে যাই, সেখান থেকে একটা ভিজিট করি। তাহলে আমার কয়টা হলো? তিনটা ভিজিট। আচ্ছা, আর আর দুটাতে দেখি। আমি একাই 5টা ভিজিট করবো আজকে। আচ্ছা, আমি প্রায় 5টা ব্রাউজার থেকে আমার এই ওয়েবসাইটটা ওপেন করছিলাম। তো দেখি আমার রিয়েল টাইম ভিজিট এখন কত দাঁড়ালো। একটা রিফ্রেশ দেই। আমার এখানে দুটা ভিজিটর হলো এন্ড দুটাই আমার এই রংপুরের আশেপাশে, অর্থাৎ আমার এরিয়াটা আর কি। তো ঠিক আছে, আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিচ্ছি, আপনারা জাস্ট একটু ওয়েবসাইটে ভিজিট করে চলে আসুন। লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা একটু ওয়েবসাইটে ভিজিট করুন, ভিজিট করে চলে আসুন। আর দেখি আমরা এখানে ভিজিটর সংখ্যা বাড়ে কিনা। এই তো কে যেন একটু আগে ভিজিট করলো, 3টা হলো। কাউন্ট একাই হবে দেখেন। দিনাজপুরের আশেপাশে থেকে কেউ ভিজিট করছে, 4টা ভিজিট হলো। আচ্ছা, এই ভিজিটটাকে মনে হয় ইয়ে ইউজ করছেন, ভিপিএন। কে সেই ব্যক্তি শুনি? মোবাইল দিয়ে ভিজিট আসছে এটা। এই পার্সনটা কে যে বিদেশ থেকে আমাকে ভিজিট করলো? ভাই মোবাইল দিয়ে আমি মিস করলাম। কে সেটা? বিশ্বনাথ। দাদা ভিপিএন মনে ইউজ করা আছে। ওকে, ভিপিএন কে ইউজ করে এখানে একটা ভিজিট দিছে। ভিপিএন কোনটা? কেউ একটা কারো ব্রাউজারে ভিপিএন সেটআপ করা আছে, এই কারণে এই এরিয়া থেকে আমার একটা ভিজিট আসছে। না আমার সবগুলো ভিজিট তো এখানকার। 6 জন ভিজিট করছে, আমি বাদে আরো 4জন। আরো 2 একজন ভিজিট করেন, দেখেন একে একে বাড়তে থাকবে, লোকেশন গুলো আসতে থাকবে।
যারা ইউজ করছে তারা ম্যাক্সিমাম 83% কি আমার যে ওয়েবসাইটে এই মুহূর্তে গত 30 মিনিটে যে কজন ভিজিট করলো তার ম্যাক্সিমাম কি ইউজার, আর বাদ বাকিটা মোবাইল। দেখেন একা একা এটা আস্তে আস্তে ইনক্রিজ হতে থাকবে, একটা করে ভিজিট আসবে, একটা করে ইনক্রিজ হবে। বিষয়টা কি বুঝতে আমি পারছেন? ঢাকা থেকে করলাম ভাইয়া, জি, ঢাকা থেকে ভিজিট করলাম। আচ্ছা আচ্ছা বাংলাদেশের মুখ করি আগে। ছয়টা ভিজিট আসছে, আর ডেস্কটপ থেকে আসছে হলো 100%। ওকে, এখানে দেখেন আস্তে আস্তে আমাদের ডেটাগুলো চলে আসতেছে। কেউ একজন আমার বিভিন্ন পেজগুলো ভিউ করছে, টোটাল ভিউ হয়েছে 12টা। আমার বিভিন্ন পেজে কেউ ঢুকে ঢুকে ভিউ করছে, সেগুলো আমি দেখতে পাচ্ছি এখানে। দেখেন ভিউ আসতেছে, ডেটা আমি এক এক করে পাচ্ছি। এই যে 7টা ভিজিট আসলো। এখন মোবাইলের সংখ্যা এই মাত্র 2জন মোবাইল থেকে ভিজিট করলো, আর এখান থেকে একজন ইউজ করছে ভিপিএন ইউজ করে। তো ডেটাগুলো কিন্তু আমি পাচ্ছি, ডেটাগুলো পাওয়ার কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, বিষয়টা বুঝতে পারতেছেন কিভাবে আমার ওয়েবসাইট বা আমার এই গুগল অ্যানালিটিক্স আপনাদের ট্র্যাক করে বের করে দিচ্ছে? জি ভাইয়া বুঝছি। ওকে, ধন্যবাদ। তো আমরা এখন পরে একটা সেগমেন্টে মুভ করি, আরো অনেক কটা সেগমেন্ট আছে এখানে। এখানে আরেকটা সেগমেন্ট ছিল, সেটা হচ্ছিল ভিউ সেগমেন্ট। এটা ছিল ওটা কি বলে, গুগল অ্যানালিটিক্স 3 তে ছিল, 4 ওটা আমি খুঁজে পাচ্ছি না। কালকে আমি অনেক কবার খোঁজার চেষ্টা করলাম, পেলাম না। একবার ট্রাই করে দেখি এখানে। আচ্ছা, এর পাশে একটা সেগমেন্ট ছিল, আমি যেটা আপনাকে বুঝতে চাচ্ছি এটা হলো তৃতীয় একটা সেগমেন্ট ছিল। GA3 লিখে যদি আমি সার্চ দিই, গুগল অ্যাসিস্ট্যান্ট 3। আচ্ছা, সরি অ্যাসিস্ট্যান্ট কেন, গুগল অ্যানালিটিক্স। এটার একটা আলাদা একটা সেগমেন্ট ছিল, সেটা ছিল ভিউ সেগমেন্ট। এই যে এখানে আমার এখানে অ্যাকাউন্ট সেটিংস, তারপর প্রপার্টি সেটিংস, তারপর হলো ভিউ সেটিংস, এই তিনটা ভিন্ন ভিন্ন সেগমেন্টে গুগল ওটা কি বলে GA3 যেটা, সেটাতে ডিভাইড করা ছিল। কিন্তু আমার বেলায় বা আমরা যেটা এখন ইউজ করতেছি সেটাতে দেখেন এখানে একটা মাত্র সেগমেন্ট, অ্যানালাইটিক অ্যাকাউন্ট সেগমেন্ট, প্রপার্টি সেগমেন্ট, ভিউ সেগমেন্ট আর খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে। আচ্ছা, এটা নিয়ে আসার হয়তো কোনো একটা ওয়ে থাকতে পারে, দেখতে হবে। আচ্ছা,
এই সেগমেন্টে একটা ভিউ সেগমেন্ট ছিল, কই যে হারাই গেল বা কোথায় যেটা রাখিয়ে দিছে আমি বলতে পারতেছি না। এর অবশ্য অনেকগুলো কারণ আছে। এদের যে ভিউ সেগমেন্টের যে কাজগুলো ছিল বা যে অ্যাকশনগুলো পারফর্ম করা হতো, সেগুলো বিভিন্নভাবে এদের এই অপশনগুলোতে ঢুকাই নিয়েছে। তো আমার এইখানে এই অ্যাকাউন্টে বা এই অ্যাকাউন্টের সাথে এখন ওটা অ্যাটাচ করা আছে। আমি এটা থেকে একটু দেখাই। যে এখানে আবার দেখেন আছে আমার যে টার্গেটগুলো এখানে ছিল বা যেটা আমি দেখাতে চাচ্ছিলাম, যে ভিউ সেটিংস, এই জিনিসটা এখানে আছে। ভিউ সেটিংসটা এখন এখানে কিভাবে নিয়ে আসা এটা আমি খুঁজলাম, বাট এটা কোনো হয়তো বা চিপা চাপার ভিতরে রাখে দিছে। ওকে, তো এখানে আমাদের দুটো জিনিস লাগে, সেটা হচ্ছে হলো একটা হলো কপি প্রিন্ট আর একটা হলো ব্লু প্রিন্ট। কপি প্রিন্ট যেটা সেটাতে আমরা বিভিন্ন ধরনের অ্যাকশন পারফর্ম করি, আর ব্লু প্রিন্ট এটা আমরা অরিজিনাল, এটাতে আমরা কোনো ইউজ করি না, বা মাস্টার কপি আর হচ্ছে ফটো কপি এরকম যেটা বলা যায় আর কি। ওকে, আমরা যদি ভিউ সেটিংসে আসি তাহলে দেখবেন এখানে নামটা আমরা চাইলে নিজের মতো করে সার্চ করে নিয়ে করতে পারেন, সমস্যা নেই। এখানে একটা বিষয় আছে, এটা একটু ডিসকাস করার মতো। আমার যে সাইট সার্চ ট্র্যাকিং এটা এখন ডিসেবল করা আছে, বা প্রাথমিক অবস্থায় এটা ডিসেবল করা থাকে। এটা যখন আমরা ইনেবল করে নেব তখন দেখেন এটা ইনেবল হয়ে গেল। তো এখানে আমি যেটা ফাঁকা থাকে, মেইনলি এই জিনিসটা ফাঁকা থাকে, কিন্তু এটা আমাকে ফাঁকা রাখতে দিবে না। তো এখানে বলতেছে যে আপনার কোয়ারি এখানে একটা প্যারামিটার এখানে কি করতে হবে, অ্যাটাচ করতে হবে। তো প্যারামিটারটা কি সেটা আমরা এখন একটু দেখব। তো আমরা এখন যাই কোন একটা ওয়েবসাইটে যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে, আমরা যাই দারাজে। তারপরে আমাদের যে ওয়েবসাইটটা একটু ক্রিয়েট করলাম সেখানেও যদি থাকি, আমরা যে ওয়েবসাইট একটু ক্রিয়েট করছি সেটাও যদি সেখানেও যদি একটু মুভ করি, এখানেও দেখেন একটা সার্চ অপশন থাকার কথা। তো আমি এখন সার্চ অপশনে আসলাম আর র্যান্ডমলি কিছু একটা লিখলাম, ABC, থাকলে থাক আর না থাকলে না থাক, কিন্তু সার্চ অপশনটা তো আছে। তো এই জিনিসটা আমি একটু কপি করি। আমার টেক্সট ফাইলটা কই, এটাতে আমি না নিয়ে একটা রাফ টেক্সট ফাইল নিই। দেন এটা এখানে পেস্ট করি। তাহলে দেখেন এখানে আমি একটা ডেটা পাইলাম। আবার দারাজে যাই, আমি দারাজ থেকে আমি কোনো কিছু একটা সার্চ করি, ABC কিছু একটা লিখে সার্চ করি। আচ্ছা, A1 কিছু একটা লেখা আছে, ABC সুইট সয়া সস না যেটাই হোক, এটা একটু নিলাম। আচ্ছা, এইভাবে না দিয়ে ABC রাখি, সার্চ করি, তাহলে জিনিসটা একটু ছোট হবে, দেখতে বুঝতে সুবিধা হবে। এটাতে পাওয়া যাচ্ছে না, আর কিবোর্ড লিখিত। আচ্ছা, এটা কপি করে নিয়ে আসলাম। এরপর আর কি থাকে, আরো একটা আছে এখানে কিনি, যেটার সাথে কদিন আমরা পরিচিত হইলাম, একটা ওয়েবসাইট এখানে কিনি.com।
আচ্ছা, চাল ডাল বা একটু কিছু লেখা আছে। আচ্ছা, যেটা পাইলাম এই ডেটাটা আমি নিলাম। আচ্ছা, এখানে কয়েকটা ওয়েবসাইট আমি পাইলাম। তো আমি এখান থেকে ওয়েবসাইটের নেম অ্যান্ড ডোমেন নেমটা একটু এখান থেকে ক্লিক করে ফেলি। ওকে, এটা একটা পাইলাম ওয়ান। আর দ্বিতীয়ত দ্বারা যে আমি কিছু খুঁজতেছিলাম, এটা এই ক্যাটালগ পর্যন্ত গেল 2 ডট, এটা একটা নিই, এটা এভাবে অ্যাটাচ ছিল। ওকে, এখান থেকে এটুকু দরকার নাই, কিবোর্ড পর্যন্ত আমি সার্চ করছিলাম, এটুকুই থাক। ওকে, 3 নম্বর যেটা, সেটাও একই স্টাইল দেই এখানে। হ্যাঁ, পোস্ট টাইপ প্রোডাক্ট অ্যান্ড ট্যাগ, এটুকু করে। আচ্ছা, 3টা জায়গায় একটা কমন জিনিস আছে, বলেন তো কি? 3টা সেগমেন্টে একটা কমন জিনিস আছে, সেই জিনিসটা কি? কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক। এখানে দেখেন, এটাও কিন্তু একটা কোশ্চেন মার্ক এখানে আছে, এখানেও কিন্তু একটা কোশ্চেন মার্ক আছে, অনুরূপ ভাবে এখানেও একটা কোশ্চেন মার্ক আছে। তো 3টা সেগমেন্টে কোশ্চেন মার্ক কমন। তো এই কোশ্চেন মার্কটা আমাদেরকে ডিফাইন করে দেয় আমাদের প্যারামিটারটা কোনটা। তো এখানে আমার প্যারামিটারটা কোনটা, কোশ্চেন মার্কের পরে কি আছে এখানে? আমি আমার ওয়েবসাইটে কিন্তু এবিসি লিখে সার্চ করছিলাম, তাহলে কোশ্চেন মার্ক যদি হয় আমার এটা দেখাই দিচ্ছে যে আমার এখানে প্যারামিটারটা কে, আমার প্যারামিটার এখানে এস, আমি সার্চ করছিলাম এবিসি লিখে। দারাজের ক্ষেত্রে আমি যখন এটা সার্চ করছিলাম তখন কি লিখে সার্চ করছিলাম, কিবোর্ড লিখে, তাহলে দারাজের যে প্যারামিটার সেটা কি, কিউ। আর এখানে কিনি.কম, এখানে যখন আমি সার্চ করছিলাম কোন একটা র্যান্ডমলি একটা প্রোডাক্ট লিখে বা এবিসি যেটা লিখে লিখি, তখন আমার এখানে মানে যে প্যারামিটারটা ডিফাইন করছিল সেটা কি ছিল, পোস্ট টাইপ। তাহলে আমার ওয়েবসাইটের জন্য আমার যে প্যারামিটার সেটা কোনটা হবে? অ্যানালাইটিক্সে আসি, এখানে সাইট সার্চ ট্র্যাকিংটা আমি এনেবল করে দিলাম। এখানে একটা ঘর ফাঁকা আছে, এই ঘরটা হবে সেটাই যেটা আমার ওয়েবসাইটে আমি সার্চ করে খুঁজে পাচ্ছি। আমরা আমার ওয়েবসাইটে যাই, এখানে যদি দেখি যে হাইট, এখানে যদি দেখি যে দেখেন এখানে যখন সার্চ করতেছি এখানে এসটা পাইছি, আমরা এবিসি লিখে যখন সার্চ করছি আমি এখানে এস পাইছি। আমি এখানে র্যান্ডমলি অন্য কিছু লিখে সার্চ করি, যেমন যেহেতু আমার কোনো ডেটাই নেই, তারপর আমি লিখি কোন একটা নাম লিখে সার্চ করলাম। দেখেন সার্চ আমি যেটাই করি সেক্ষেত্রে কিন্তু এস যে প্যারামিটার ওটা কিন্তু ফিক্সড। সার্চ আমি যেটাই করতেছি দেখেন সেটা যেটাই হোক, আমার এস যে প্যারামিটার এটা কিন্তু ফিক্সড আমার ওয়েবসাইটের জন্য। প্রথমে আমি এবিসি লিখে সার্চ করছিলাম, পরবর্তী ধাপে আমি ওয়াসিফ লিখে সার্চ করলাম। আর দুটার ক্ষেত্রে আমার একটা প্যারামিটার ফিক্সড, সেটা হলো এস। তাহলে আমি আমার ওয়েবসাইটে এখানে প্যারামিটারটা কি অ্যাসাইন করব, সেটা হচ্ছে এস দিয়ে এই জিনিসটা দিয়ে দিলাম, দিয়ে সেভ। ওকে, এই একটা বিষয়। এটা ছিল হলো গুগল অ্যাসিস্ট্যান্ট, সরি গুগল অ্যানালাইটিক্স 3, বাট আমাদের এখানে এই জিনিসটা অটোমেটিকলি ইনেবলড। গুগল অ্যানালিটিক্স 4 এই জিনিসটা অটোমেটিকলি ইনেবলড। কিভাবে? আমরা যদি গুগল অ্যানালিটিক্সে মুভ করি আর সেটআপ অ্যাসিস্ট্যান্টে যদি যাই বা ডেটা স্ট্রিমে যদি যাই, ঠিক আছে আমরা অ্যাড স্ট্রিমে মুভ করতেছি, একটা ওয়েব নেই। আচ্ছা, এটা স্কিপ করি। দেখেন এখানে কিন্তু এই অপশনগুলো দিয়ে দিছে যে আপনার এখানে কে পেজ ভিউ করবে, কে স্ক্রল করবে, কে কোন কোন আউটবাউন্ড লিঙ্কে ক্লিক হলো, আপনার সাইটে কে সার্চ করলো, ভিডিও এঙ্গেজমেন্ট কি হলো, ফাইল ডাউনলোড কে কে করলো আপনার ওয়েবসাইট থেকে, সবগুলো কি অটোমেটিকলি কি আছে আগে থেকেই ক্রিয়েট করা আছে বা মেজার করা আছে। এই জন্য ওই সেগমেন্টের অনেক কয়েকটা অপশন এখানে নাই হয়ে গেছে। বিষয়টা কি বুঝতে পারছেন? যে ভিউ যে পার্টটা ছিল সেটা এখানে কি কারণে পাচ্ছি না? ভিউ যে পার্টটা ছিল সেটা অলরেডি,
হ্যাঁ, কোথেকে নিয়ে আসেন ভিউ সেটিংসে? এই ভিউ সেটিংটা যেটা হলো গুগল অ্যাসিস্ট্যান্ট 3 এর একটা ফিচার, কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্ট 4 এ সেটা এখন আর পাওয়া যাচ্ছে না। গুগল অ্যাসিস্ট্যান্ট 4 আমি ইউজ করতেছি বা অ্যানালিটিক্স 4 ইউজ করতেছি, এখানে এই ফিচারটা নাই, বাট 3 তে ওটা ছিল। তো আমার যেহেতু অ্যাকাউন্টটা পুরানা, আমি 3 থেকে আপনাদের একটু দেখালাম। বিষয়টা এইরকম। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা পরবর্তী যে ধাপটা সেটাতে একটু মুভ করব। তার আগে আরো কিছু দেখে আসি যে এখানে কি কি ঘুরে আসলো। ডেমোগ্রাফিক্সে যদি ক্লিক করি, ওভারভিউ, টপ কান্ট্রি বাংলাদেশ, আর কি আছে, এটা কোনো ডাটা এরা কালেক্ট করতে পারেনি, জেন্ডার কালেক্ট করতে পারেনি, ইন্টারেস্ট কালেক্ট করতে পারেনি। আর যখন অনেকগুলো ডেটা হবে এগুলো অটোমেটিকলি কালেক্ট করে ফেলবে। আচ্ছা, ডেমোগ্রাফিক্স ডিটেলসে যদি চাই কিছু পাওয়া যাবে না আশা করা যায়। আচ্ছা, দেখেন কোনো ডেটা এখানে নাই। ওকে, আর কি আছে এখানে, এঙ্গেজমেন্ট, কিরকম এঙ্গেজমেন্ট হয়েছে, কোথায় কিরকম, সেটা হিস্টোরিক্যাল একটা হিস্টোরি আমাকে শো করতেছে। ইভেন্টস, কয়েকটা ইভেন্ট অকার হয়েছে এখানে আমার ওয়েবসাইটে, সেটা একটা হিস্টোরি আছে। পেজেস অ্যান্ড স্ক্রিনস এখানে যদি দেখেন সেম। গুগল অ্যানালিটিক্সের বিষয়গুলো এরকমই, যে কিভাবে আপনার ডেটাগুলো নিয়ে আসবে। তো যদি এমন হতো যে আমার একটা ওয়েবসাইট, এখানে আমি অনেকগুলো ডেটা নিয়ে আসতে পারতাম, তাহলে অনেকটা সুবিধা হতো না বিষয়টা। আমার এই ওয়েবসাইটে যদি আমি কোনো একটা ই কমার্স সাইট পাইতাম ফ্রিতে, সাপোজ অ্যামাজনের মতো একটা সাইট যদি আমাকে দেওয়া হতো, সেখান থেকে যদি আমি ডেটাগুলো আমি স্ক্রল করে দেখতাম, অ্যানালাইসিস করে দেখতাম, তখন আমার সুবিধা হতো নাকি অসুবিধা হতো বিষয়গুলো বুঝতে? সুবিধা হতো। আমার এখানে ডেটা কম, এই কারণে আমি এখানে ভালো মতো অ্যানালাইসিস করতে পারছি না যে কোন ডেটা কিভাবে কাজ করতেছে। এখানে যেখানে যায় সেই ঘরই ফাঁকা লাগে, যেখানে আমি দেখতেছি সেখানে সে ঘরটাই ফাঁকা, কারণ এখানে আমার কাছে নির্দিষ্ট অ্যামাউন্টের যে ডেটা লাগবে সেই ডেটাটা নাই। তো এটার জন্য গুগল আমাদেরকে একটা জিনিস অফার করছে, সেটা হলো গুগল ডেমো অ্যাকাউন্ট। ওটা আমরা পরে দেখবো, মেইনলি ব্রেকের পর দেখবো। তার আগে আমরা এখানে দেখে আসি যে আমরা এখানে আর কি কি কাজ করতে পারি। আমি আবার অ্যাডমিনে মুভ করলাম, এই যে অ্যাডমিনে আসলাম। তো এটা ছাড়াও আমরা কি কি করতে পারি, গুগল অ্যাডস এর সাথে আমাদের ওয়েবসাইটকে কানেক্ট করতে পারি। ক্লিক করলাম, কারণ আমাদের পরবর্তী ধাপ কি হবে, ডেটাগুলো নিয়ে আমি করবোটা কি। অবশ্যই আমাকে একটা কম বেশি অ্যাড রান করাতে হবে যদি আমরা অ্যাড রান বা অ্যাড ম্যানেজমেন্ট করি। তো সেক্ষেত্রে আমি এখানে আমার গুগল অ্যাডের সাথে বা গুগল অ্যাকাউন্ট আইডির সাথে আমি এখানে লিঙ্ক করতে পারি, লিঙ্ক করার চেষ্টা করবো। সার্চ, কি স্পেস সার্চ করতে হবে। আচ্ছা, কিছু মনে পড়তেছে এগুলা দুদিন আগে দেখছিলাম। জি ভাইয়া। আচ্ছা, তো এখানে দেখেন দুটো অ্যাকাউন্ট বলা হয়েছে, যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে আপনি কানেক্ট করতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটকে, নাকি কোনো একটা ম্যানেজার অ্যাকাউন্টের সাথে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে আরো কিন্তু অপশন আছে, এই যে পঞ্চকড়ি ইউটিউব, ইউটিউব অ্যাড, তানভীর আসুস, মাহমুদ আসুস, এগুলো বিভিন্ন ধরনের অপশন এখানে দেওয়া আছে। তাহলে আমি যে ডেটাগুলো নিলাম, এই ডেটাগুলো আমি যে কোনো একটা অ্যাকাউন্টের সাথে অ্যাড করে মার্জ করে সেখানে আমার মানে একটা কানেকশন এখানে বন্ড করতে পারি না। আচ্ছা, আমি একটু আমার অ্যাডস অ্যাকাউন্টে যাই, যাই দেখে আসি কি অবস্থা।
গুগল অ্যাডসে যাই। আচ্ছা, এটা আসছে। এখন এখান থেকে যে অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ আছে এখান থেকে একটু কিছু দেখে নিই। 4টা অ্যাকাউন্ট এখানে অ্যাক্টিভ করা আছে। আমি ইউটিউব অ্যাডসটা মনে হয় গতকালকে খুলছিলাম, ইউটিউব পিএনজি দুটোর ভিতরে একটা। আচ্ছা, তো ঠিক আছে, আমি বুঝতে পারছি আমার এটা যেটা 2203 এটার সাথে আমি কানেক্ট করে ফেলবো। কাকে? আমার অ্যানালাইসিস অ্যাকাউন্টকে। তো ইউটিউব পিএনজি 2203 এটার সাথে আমি কানেক্ট করলাম। আর আগে যদি সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতো তাহলে আমি এখানে সিঙ্গেল অ্যাকাউন্ট নিতে পারতাম। এখানে গুগল অ্যানালিটিক্স বলতেছে যে আপনি এখানে একটা কেন, আপনি এখানে কতগুলো পর্যন্ত নিতে পারবেন, 20টা পর্যন্ত অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো আমার 20টা লাগতেছে না, আমার একটা হলে এনাফ। আমি ওটা অ্যাটাচ করে নিলাম, দেন কনফার্ম। তো আমার অ্যাড অ্যাকাউন্ট নেওয়া শেষ। কনফিগার সেটিংস যা যা বলবে সব শুনে নেন। হ্যাঁ, ওকে, দেন সাবমিট। তাহলে আপনার এখানে কি হলো, একটা অ্যাড অ্যাকাউন্ট কানেক্টেড হয়ে গেল। কার সাথে? আমরা গুগল অ্যানালিটিক্স এর সাথে গুগল অ্যাড অ্যাকাউন্ট কানেক্টেড হয়ে গেল। তো বিষয়টা বুঝতে পারছি। আর কি কি আছে একটু দেখি। আর কি আছে এখানে? আচ্ছা, টেমপ্লেট বা অ্যানালাইসিস হাব, এখানে একটু ক্লিক করে দেখে আসি। এগুলো হচ্ছে বিভিন্ন টেমপ্লেট বা অ্যানালাইসিস রিপোর্ট, যেখানে আপনি দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আপনার এই অ্যানালাইসিস রিপোর্টকে আপনার সামনে নিয়ে আসবে। সেগুলো বিভিন্ন ধরনের ইয়ে আছে। এখানে গ্যালারি, টেমপ্লেটগুলো আছে ওখানে, আর এটা হলো টেমপ্লেটের গ্যালারি। এই যে চরট অ্যানালাইসিস, ইউজার লাইফ টাইম, ইউজার এক্সপ্লোরার, ইউজ কেস, এগুলো বিভিন্ন কিছু এখানে দেওয়া আছে। ইউজার বিহেভিয়ার, আপনি এখান থেকে যে কোনো একটা টপিকস নিয়ে সেটা যদি ইনেবল করে নেন তাহলে এখানে 1 বাই 1 দেখতে পারবেন। আমি ইউজার লাইফ টাইমটা যদি দেখার চেষ্টা করি, কি আছে দেখি। ইনভ্যালিড ডেটা রেঞ্জ। আচ্ছা, এখানে আমি কোনো কাজ করতে পারতেছি না আমার ইনভ্যালিড ডেটা রেঞ্জের জন্য। তো ঠিক আছে, আমাদের এটা সমস্যা নাই। আমরা যখন অন্য একটা জিনিস পাবো, সেটা হচ্ছে গুগলের মার্চেন্ডাইজ স্টোরের একটা অ্যাক্সেস আমাদের এখানে গুগল ফ্রিতে দিয়ে দেয়, গুগল মার্চেন্ডাইজ স্টোর সম্ভবত। গুগল আপনাকে সেম টু সেম এই ওয়েবসাইটে একটা অ্যাক্সেস দিয়ে দিবে, আর যেখান থেকে আমরা ওনাদের ওয়েবসাইট থেকে ওনাদের ডেটা কালেক্ট করে আপনারা কি আপনাদের ডেটাগুলো অ্যানালাইটিক্স করতে পারবেন।
তো আমরা একটু পরে এটা দেখবো যে এটা কিভাবে কাজ করে। আচ্ছা, ঠিক আছে, এটা কি কোনো সমস্যা? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এইটুকু বুঝতে কারো কোনো জিজ্ঞাসা বা কোশ্চেন আছে এইটুকুর ভিতর? আচ্ছা, কোশ্চেন থাকলে ভালো, না থাকলে আরো ভালো। তো আমি এখন একটু ব্রেক নিব 25 মিনিটের। তো সবার সাথে 4:30-এ দেখা হচ্ছে।